নিরাপত্তা পরিস্থিতির অবনতি আর তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ কথার প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ। ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না বললেন রিজভী। ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছেন? তারেক রহমান। ফরিদপুরের পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ থেকে মুক্ত করার ডাক দিলেন এনসিপি নেতারা। গ্রেফতার বিচারে সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান। গোপালগঞ্জের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন, 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। গোয়েন্দা তথ্য ছিল না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করছেন যুবদলের নেতাকর্মীরা। নয়াপল্টনে চলছে যুবদলের কর্মসূচি, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা তার কাছে যাচ্ছি। রবিন, মিছিল সমাবেশের বর্তমান কি অবস্থা দেখছেন, একটু জানতে চাই বিস্তারিত। ঠিক এই মুহূর্তে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটি মূলত যুবদলের আয়োজনে হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এর আগে ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং আজ দিনের শুরুতে কৃষক দল এবং এরপর সবশেষ বলা চলে যুবদলের এই কর্মসূচি দেশের সাম্প্রতিককালে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদেই মূলত এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। নয়াপল্টন থেকে যে বিক্ষোভ মিছিলটি যাওয়ার কথা রয়েছে নাইটিঙ্গেল মোড় হয়ে বিজয়নগর, পল্টন প্রেস ক্লাব, কদমফোয়ারা হয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে ঢাকা মহানগরে আজকে যুবদলের এই বিক্ষোভ মিছিল। যেখানটায় যোগ দিয়েছেন ইতিমধ্যেই বিপুল সংখ্যক নেতাকর্মী, যারা মূলত ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী, তারা এসেছেন এবং এখন বক্তব্য পর্ব চলছে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে রয়েছেন। বক্তব্য দিচ্ছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি যেমনটি বলছিলেন যে একটি রাজনৈতিক দলের দিকে উদ্দেশ্য করে বলছেন, জামায়াত ইসলামের প্রতি তিনি বিষোদ্গার করে বলছেন, সমালোচনা করে বলছেন যে তারা আসলে ভুল রাজনীতি করছে বাংলাদেশে, যারই অংশ হিসেবে বিএনপির বিরুদ্ধে নানান ধরনের মিথ্যাচার অপপ্রচারে সেই দল জড়িত এবং সেই সঙ্গে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এক ধরনের অপপ্রচার চলছে বলেও দাবি করছেন নেতারা। এই সমাবেশ থেকে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যে অপপ্রচার, মিথ্যাচার এবং কটূক্তি করা হচ্ছে তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং যেটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। আগামী জাতীয় নির্বাচন, যেটি প্রতিশ্রুত সময়ে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি নাগাদ, সেটিকে ব্যাহত করতে পারে। কিন্তু তারপরেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আজকের এই সমাবেশ থেকে। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এখন বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এরপর এই সমাবেশ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের বক্তব্যের পরপরই মূলত বিক্ষোভ মিছিলটি শুরু হবে, যেটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। তবে বিগত সময়ের মিছিলগুলো যেমনটি মৎস্য ভবন, কাকরাইল হয়ে মৎস্য ভবন হয়ে যেত, এবারের গন্তব্য হচ্ছে পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ করা এই বিক্ষোভ মিছিল, যেটি সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে, যেখানটায় অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা এবং ব্যর্থতাকে দায়ী করছে যুবদল সহ মূল দল বিএনপি। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের বিভিন্ন জেলায় একই প্রতিবাদী মিছিল সমাবেশ করেছেন যুবদলের নেতাকর্মীরা। দুপুরে চুয়াডাঙ্গা শহরের সাহিত্য পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় তারা অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। সরকারের নির্লিপ্ততায় সে সকল সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এ সময় রাজপথে থেকে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান নেতারা। রংপুরে জেলা যুবদলের উদ্যোগে বেলা 12:30টায় বিক্ষোভ মিছিল বের হয়। নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও একই স্থান শেষ হয়। সেখানে বক্তারা বলেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না। একই সাথে
একটি চক্র তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার পাঁয়তারা করছে। ভোলায় জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে বিএনপির কার্যালয়ের সামনেই মিছিলটি শেষ হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। বিক্ষোভ মিছিল হয়েছে বাগেরহাটেও। শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিল বের হয়। প্রধান সড়ক ঘুরে নূর মসজিদে মোড় মিছিলটি শেষ হয়। যুবদলের পাশাপাশি মিছিলে বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। অপপ্রচার চালিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না, এই মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। রাজধানীর নয়াপল্টনে জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কৃষক দল আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন রেজভী। তিনি বলেন, গেল 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বেই 5 আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়। অথচ মিটফোর্ডে পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ডের জেরে তারেক রহমানের বিরুদ্ধে যাচ্ছে তাই মন্তব্য করছেন কিছু রাজনৈতিক দলের নেতারা, যা খুবই দুঃখজনক। রিজভী মন্তব্য করেন, নির্বাচন ঠেকাতে দেশে নানাবিধ চক্রান্ত চলছে। বলেন, কিছু দল গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করে না, কারণ ভোটের মাধ্যমে জয়লাভ করার সামর্থ্য তাদের নেই। সাথে আপনারা সম্পর্ক রাখছেন। আপনাদের অপপ্রচার দিয়ে তারেক রহমানের মতো আবার সেই নেতাকে তার আপনারা ভাবমূর্তি খণ্ড করতে পারবেন। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ডিআরইউতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে অনেক দেশ পিছিয়ে গেছে উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে। নির্বাচন না হওয়ার কারণে দেশে বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। এজন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাই টিকে থাকবে। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে সব দলের প্রতি সম্মান থাকতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। সবাই অপেক্ষা করছে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসার পরে তাদের সেই সিদ্ধান্ত তারা নেবে। কেউ সিদ্ধান্ত নিচ্ছে না। বাংলাদেশের যে যন্ত্রপাতি শিল্পের এইগুলো প্রত্যেক দিন আমদানি কমে যাচ্ছে, কাঁচামাল আমদানি কমে যাচ্ছে, কারণ কেউ বিনিয়োগ করছে না। যেগুলো আছে তারা অনেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। গোপালগঞ্জ এবং জেলাবাসীকে মুজিববাদ থেকে মুক্ত করা হবে। ফরিদপুরে এনসিপির জুলাই পদযাত্রায় এই ডাক দিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরে জনতা ব্যাংক মোড়ে চলছে পথসভা। সেখানে এনসিপির সমাবেশে চালানো হামলায় জড়িতদের শাস্তিও দাবি করেন নাহিদ ইসলাম। তবে এতে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সে বিষয়টিতেও জোর দেন তিনি। আরও বলেন, গোপালগঞ্জে হামলার ঘটনায় বিচার বহির্ভূতভাবে 4 জন মারা গেছে। এনসিপি সন্ত্রাসীদের মানবাধিকারেও বিশ্বাসী। গ্রেফতার ও প্রচলিত আইনেই অপরাধীদের শাস্তি চান তারা। ফরিদপুরে কর্মসূচি শেষে রাজবাড়ী ও মানিকগঞ্জেও আজ গণসংযোগ ও পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনাসমূহ তদন্তের জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তার সঙ্গে থাকবেন 2 জন অতিরিক্ত সচিব। প্রেস সচিব জানান, দায়িত্বপ্রাপ্ত 2 অতিরিক্ত সচিবের একজন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অন্যজন আইন ও বিচার মন্ত্রণালয় থেকে নিযুক্ত। 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন হলো এই পুরো ইয়েতে এটার গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির
নেতৃত্বে 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যে কোনো দল প্রশ্ন করতে পারে, তাতে সরকারের বলার কিছু নেই বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে গোপালগঞ্জ। চলছে 22 ঘন্টার কারফিউ। সন্দেহভাজন 14 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই, যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। পথে পথে ব্যারিকেড, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর কিংবা লাঠিসোঁটা দেখেই অনুমান করা যায় কতটা সহিংস ছিল বুধবারের হামলা। বৃহস্পতিবার দুপুর নাগাদ এসব প্রতিবন্ধকতা সরানোর কাজ শুরু করেন পৌরকর্মীরা। তখনও জনমনে কাটেনি আতঙ্ক। একবারে ঘরে বন্দি, জরুরি অবস্থা চলতেছে, এখন তো কেউ বেরোবে না। আমরা খুব দ্রুত এই পরিবেশ থেকে কাটিয়ে উঠতে চাই, স্বাভাবিক একটা জীবনযাপন করতে চাই। কারফিউয়ের কারণে বেশিরভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণের আনাগোনাও কম। বয়স অনুযায়ী আমি এখনো দেখি নেই যে এরকম অস্বাভাবিক পরিস্থিতি কখন হয়েছে। এখন শহরে যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি, তারপরেও গাড়ি চলাচল করতেছে। শৃঙ্খলা ফেরাতে বুধবার রাত থেকেই পুরো গোপালগঞ্জে টহলে ছিল পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। সকালে বাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাতভর অভিযান চালিয়ে 14 জনকে আটক করে পুলিশ। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। বুধবার হামলা চালানো হয়েছিল জেলা প্রশাসন কার্যালয়ে এবং গোপালগঞ্জ কারাগারে। নিরাপত্তা বাড়ানো হয় এসব স্থাপনায়। আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ 5 উপজেলার অন্তত 12টি জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো গোপালগঞ্জ জুড়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার ক্ষতচিহ্ন এখনো ছড়িয়ে আছে চারদিকেই। সকাল থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু এখন এখানকার মানুষের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক ভর করেছে। তারা বলছেন, গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, যারা এই শান্তি বিনষ্ট করেছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। দর্শক, গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, কয়েক ঘন্টা পরই তো কারফিউ শেষ হওয়ার কথা, কি অবস্থা দেখছেন সার্বিক? লোপা, মূলত সকাল থেকেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। মানুষজনের মধ্যে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক কাটতে শুরু করেছে এবং মানুষজনের মধ্যে যে শান্তিপূর্ণ অবস্থা সেই জায়গাটি যেন ফিরে আসে, সেই কারণে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর। পুরো জেলা জুড়ে মূলত টহল রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের, এবং বিশেষ করে যেই স্পটগুলোতে গতকালকে মূলত সহিংসতার ঘটনা ঘটেছে সেই স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে মোড়ে যেই জায়গাগুলোতে মূলত গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোতে সেনাবাহিনীর সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে এবং মানুষজনও আসলে সকালের দিকে কিছুটা বের হয়েছিল। তবে যেহেতু দুপুরের সময়, এই সময়টা স্বাভাবিকভাবেই মানুষের চলাফেরা এমনিতেই
রাস্তাতে কম থাকে এবং সেই চিত্রটি মূলত এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। অর্থাৎ দুপুরের আগে কিছু কিছু মানুষজন আমরা বের হতে দেখেছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে মানুষজনের সংখ্যাও কিন্তু কমেছে রাস্তায়। তবে যেই আতঙ্কটি ছিল সেই আতঙ্কটি কিছুটা কাটতে শুরু করেছে এবং মানুষজনও বলছেন যে তারা স্বাভাবিক অবস্থায় ফিরতে চান। যেই হামলার ঘটনা ঘটেছে, যেই সহিংসতার ঘটনা ঘটেছে, যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, এর জন্য যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া হোক, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক, কিন্তু এর বাইরে অন্য কেউ যেন হয়রানির শিকার না হন সেই জায়গাটিতে তারা নিশ্চিত করার কথা বলেছেন, অনুরোধ জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করছেন যুব দলের নেতাকর্মীরা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই মুহূর্তে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। লক্ষ্য করুন, প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ, ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন, প্রস্তুতি নেওয়ার কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই। আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন, জনগণকে আশ্বস্ত করবেন, অতি শিগগির যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন। আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সর্ববিশ্বতে অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে, সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে। এটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয়, সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয়, এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সেজন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আপনাকে সহযোগিতা করব, সহযোগিতা করতে আমরা অঙ্গীকারাবদ্ধ, এই জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি, কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায়। যেন এরকম কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে, তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়। যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য। রাজধানীতে মোটরসাইকেল, চাপাতি, পিস্তল সহ সব ধরনের দেশীয় অস্ত্র ভাড়ায় দিচ্ছে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। চাঞ্চল্যকর এই তথ্য ডিবি পুলিশ জানতে পারে শ্যামলীর ভাইরাল ছিনতাইয়ের ঘটনা তদন্তের সময়। এই ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়া গ্রুপের একজন এবং 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গেল 11 জুলাই রাজধানীর শ্যামলীতে ভোরে ঘটে চাঞ্চল্যকর এই ছিনতাই। ভাইরাল ফুটেজে দেখা যায় এক ব্যক্তির জামা, জুতো সহ সবকিছু লুটে নেয় ছিনতাইকারীরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তদন্তে নেমে জানতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য। ছিনতাই, ডাকাতির কাজে মোটরসাইকেল ছাড়াও চাপাতি, পিস্তলের মতো দেশীয় অস্ত্র ভাড়ায় দিচ্ছে কবির গ্রুপ সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। ভাড়ার অস্ত্র দিয়ে সেদিন ছিনতাই করছিল আসামিরা। এদের বড় কাজ হচ্ছে তারা মোটরসাইকেল ভাড়া দেয়, তারা হচ্ছে চাপাতি ভাড়া দেয়। এর বিনিময়ে যারা পেশাদার ছিনতাইকারী আছে তাদের কাজটি হচ্ছে তার বিনিময়ে রাত ভরে যে সকল ছিনতাই করে তারা বিভিন্ন এলাকায় স্পটে, সেই সকল স্পটে ছিনতাইকৃত মালামাল তাদের কাছে বিক্রি করে।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার জানান, ডাকাতির মতো ঘটনা কিছুটা কমলেও ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে চালানো হবে বিশেষ অভিযান। কিশোর গ্যাং সহ শুরু করে অন্যান্য অপরাধীরা বিভিন্ন এলাকায় যারা আছে তাদের তথ্যপাত্র আমরা সংগ্রহ করে সেটার উপরে বিশ্লেষণ করে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এই কার্যক্রম আমরা আরও অধিকতর জোরদার করব যেন রাজধানীতে আমরা ডাকাতির মতো ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধে আমরা একটা সক্ষম হই। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের তথ্য দিয়ে নাগরিকদের সহায়তা করার অনুরোধ জানান ডিবির এই কর্মকর্তা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।